নিজের হাত দুটো সামনে এনে সেদিকে তাকাই আয়াত। আয়নাই ইলাপকে ইশারা করে বলে, এই হাত দিয়ে আপনাকে আমি গুলি করেছি লাভ। বিশ্বাসঘাতকতা করেছি আপনার ভালোবাসার সাথে। ভীষণ কষ্ট পেয়েছিলেন আপনি, তাই না? অনেক যন্ত্রণা হয়েছিল আপনার। গলা ধরে আসে আয়াতের। ধরা গলায় ভেঙে ভেঙে বলে ওঠে, পরের জন্মে যেন আমি ফুল হয়ে জন্ম নিই লাভ। আর আপনি আমাকে গাছ থেকে টেনে ছিঁড়ে নেবেন, যাতে আমি অনুভব করতে পারি অহেতুক ছিঁড়ে ফেলার যন্ত্রণা কতখানি। যাতে আপনার সাথে করা বিশ্বাসঘাতকতার কষ্ট আমারও অনুভূত হয়। আমিও যাতে অনুভব করি ভালোবাসার যন্ত্রণা ঠিক কতটা ছিন্ন ভিন্ন করে দেয় মানুষকে। আমার পরম সৌভাগ্য ছিল যে আপনি আমার প্রেমে পড়েছিলেন, কিন্তু আপনাকে আমি নিজের করে রাখতে পারিনি, লুকিয়ে রাখতে পারিনি আমার অন্তরে। কষ্ট হচ্ছে আমার আপনাকে ছাড়াই লাভ, ভীষণ কষ্ট হচ্ছে। ডুবরে কেঁদে ওঠে আয়াত। অন্তর তার ক্ষত বিক্ষত হতে যাচ্ছে। মনে হচ্ছে কেউ একের পর এক ফুটো করে দিচ্ছে তার অন্তর। আয়াত আবারও বলে ওঠে, আমি প্রতিশোধ নিবই লাভ। যারা আপনাকে আমার থেকে কেড়ে নিয়েছে সবাইকে শেষ করে দিব। জানেন, এহসানকে আমি মেরে ফেলেছি, অনেক যন্ত্রণা দিয়ে মেরেছি, তিলে তিলে নিঃশেষ করেছি তাকে। আপনি খুশি হয়েছেন ইলাফ? বলুন না, খুশি হয়েছেন আপনি? ইলাপের প্রতিচ্ছবিতে এখনো লেগে রয়েছে সেই অদ্ভুত মোহনীয় হাসি। তার মানে আপনি খুশি হয়েছেন, তাই তো ইলাফ? আয়নার সামনে থেকে সরে আসে আয়াত। এগিয়ে গিয়ে ইলাপের কাপড় খুলে একটা সাদা শার্ট হাতে নেয়। শার্টে নাক ডুবিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় সে। পুরুষালী কুলনের মতো মাতানো সুঘ্রাণ যেন আয়াতকে অন্য এক দুনিয়ায় নিয়ে যাচ্ছে। নিজেকে সামলানো দায় হয়ে পড়েছে যেন। টি শার্টটা নিজের ব্যাগে ঢুকিয়ে নেয় আয়াত। এরপর এগিয়ে যায় বেডসাইড টেবিলের দিকে। বেডসাইড টেবিলের ডয়ারে একটা গিফট বক্স রাখা আছে, যেটা ইলাপ আয়াতকে দিয়েছিল, তবে খুলে দেখার আর সময় পায়নি সে। আয়াত গিফটটা হাতে নেয়, খাটের উপর গিয়ে বসে পড়ে। প্রচণ্ড উৎসাহ নিয়ে খুলতে থাকে আয়াত। বক্সটা খুলতে বেরিয়ে আসে একটা লাল টুকটুকে শাড়ি, সাথে ম্যাচিং জুয়েলারি। তার পাশে রাখা একটা চিরকুট। আয়াত চিরকুটটা খুলে হাতে নেয়। আয়াতজান, দেখো না এই শাড়িটা কেমন ফ্যাকাশে হয়ে রয়েছে। তুমি একটু শাড়িটা পরো তো, যাতে শাড়িটা তার আসল রং আর অস্তিত্ব খুঁজে পায়। এই লাল রঙে তোমাকে নিশ্চয়ই ভীষণ ভালো মানাবে, একদম নব পুষ্পটিত রক্তরাঙা গোলাপের মতো। শাড়িটা কিন্তু অবশ্যই পরবে। এক পলক তাকায় শাড়িটার দিকে। চিরকুটটা রেখে শাড়িতে হাত বুলাতে বুলাতেই আপন মনে হেসে দেয়। এরপর দাঁড়িয়ে প্রস্তুতি নিতে থাকে শাড়িটি পরার। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ম্যাচিং ব্লাউজ পেটিকোট পরে বেরিয়ে আসে। এসে কোমরে দুহাত চেপে ঠোঁট কামড়ে ধরে ভাবতে থাকে, শাড়ি তো সে পরতে পারে না, তাহলে এখন কি করবে? হাতে গোনা কয়েকবারই সে শাড়ি পরেছে। এরই মাঝে ইলাপ একদিন তাকে পরিয়ে দিয়েছিল, তবে এখন কিভাবে পরবে? আজ নিজের মোবাইলটা হাতে নেয়। ইউটিউব থেকে শাড়ি পরার টিউটোরিয়াল বের করে সামনে রাখে। তাদের নির্দেশনা অনুযায়ী কাঁচা হাতে শাড়ি পরা শুরু করে। প্রায় ৪৫ মিনিট সময় লাগিয়ে যেনতেনভাবে আয়াত শাড়িটা পরে নেয়। শাড়ির সাথে থাকা ম্যাচিং জুয়েলারি হাতে নিয়ে দাঁড়ায় আয়নার সামনে। পরতে শুরু করে সেগুলো। পরে শেষে নিজের দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। আগের মতোই সেই সৌন্দর্য এখন আর নেই। জীর্ণশীর্ণ হয়ে আছে তার চেহারা, চোখের নিচে কালি পড়ে গেছে। পরবারই কথা, অনেক রাত ঘুমায় না সে। আয়াতের আবারও নজর পড়ে ইলাপের সেই অবয়, একইভাবে একই ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে। চোখে তার গভীর নেশা। আয়াত সেদিকে তাকিয়ে বলে ওঠে, কেমন লাগছে ইলাফ, বলুন তো? আগের মতো সেই সৌন্দর্য আর নেই দেখে কি আপনি আমাকে আর ভালোবাসবেন না ইলাফ? দূরে সরে যাবেন আমার থেকে? এবার হেসে বলে ওঠে, আমি জানি আপনি সব সময় আমাকে উম্মাদের মতো ভালোবাসবেন, আমি যেমনই হই না কেন, তাই না? আয়াত নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে আর ইলাপের অবয়ের সাথে আপন মনে নানা রকম কথা বলতে থাকে। হঠাৎ আয়াতের কিছু একটা খেয়াল হয়। আয়াত এগিয়ে গিয়ে আবারও সেই চিরকুটটা হাতে নেয়। চিরকুটের লেখাগুলো আবারও পড়তে থাকে। পরপর ২ থেকে ৩ বার চিরকুটের লেখাগুলো পড়ে। এই একই রকম লেখা সে আরও কোথাও দেখেছে। ইলাপ তাকে বিয়ের আগে যে চিরকুটগুলো দিত সেগুলোর সাথে মিল রয়েছে। এই লেখাগুলো নিশ্চিতভাবে ইলাপ নিজের হাতে লিখেছে, তবে আয়াত অন্য কোথাও একই রকম লেখা দেখেছে, কিন্তু কোথায় মনে করতে পারছে না ঠিকভাবে। দৌড়ে চলে যায় রুমের ভিতর, অবস্থানকৃত রিডিং রুমে।
কিছু একটা হাতে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে। চিরকুটটা আবারও হাতে নিয়ে খাটে বসে পড়ে। এরপরই লেখাগুলো মিলাতে থাকে সেই ডায়েরির সাথে, যার উপরে গোটা গোটা অক্ষরে লেখা চন্দ্র কথা। চিকুটার ডায়েরির লেখাগুলো মিলাতেই থমকে যায় আয়াত। এটা কি করে সম্ভব? দুটো লেখাই হুবহু একই রকম, কিন্তু এটা তো আকাশের ডায়েরি। তাহলে ইলাপের লেখার সাথে কিভাবে মিলল? তার মানে কি? কিন্তু কিভাবে? আয়াতের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ডায়েরির শেষে লেখাগুলো দেখতে থাকে আয়াত। এগুলো আগের লেখার সাথে মিলছে না। তার মানে শেষে লেখাগুলো অন্য কেউ লিখেছে আয়াতকে ভুল পৌঁছানোর জন্য। সেদিন ডায়েরি পড়তে গিয়ে আবেগের তাড়নায় অনেক কিছুই খেয়াল করেনি আয়াত। এবার সন্দেহ হচ্ছে তার। আয়াত নিজ মনে আওড়ায়। ইলাফ আর আকাশ একই ব্যক্তি নয় তো? কিন্তু তা কি করে সম্ভব? এবার আয়াতের চোখ যায় দরজার পাশে দেওয়ালটায়। সেই কখন আয়াত এই রুমে এসেছিল, কিন্তু এত বড় একটা জিনিস খেয়ালই করেনি। ইস্তাফির হয়ে যায় আয়াত, সম্পূর্ণ জমি বরফখণ্ডে পরিণত হয়ে যায় সে। দরজার পাশে দেওয়ালে ঝোলানো একটি বড় সাইজের প্রোটেক্ট। জ্যোৎস্না রাতে নদীর পাড়ে সাদা গাউন পরিহিত এক লাস্যময়ী নারী চেহারা জলজল করছে পেন্টিং জুড়ে। সেই মোহনীয় লাস্যময়ী নারী আর কেউ নয়, আয়াত নিজেই। আয়াত যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এগিয়ে গিয়ে দাঁড়ায় ছবিটার সামনে। আয়াতের আর বুঝতে বাকি নেই যে ইলাপার আকাশ দুজনেই একই ব্যক্তি। আয়াতের যেন পুরো পৃথিবী থমকে গেল। এত বড় একটা সত্য এতদিন তার অগোচরে রয়ে গেল যে আকাশের খুনি ভেবে ইলাপকে মেরে ফেল। আসলে সে আকাশ আর ইলাপ একই ব্যক্তি। তাহলে ইলাপ কেন তাকে এ ব্যাপারে কিছুই বলেনি? আকাশই যদি ইলাপ হয় তাহলে তো সে আগে থেকেই ইলাপের অর্ধাঙ্গিনী ছিল। ইলাপ চাইলেই নিজের অধিকার ফলাতে পারত। নতুন করে তাকে আবারও বিয়ে করার কি প্রয়োজন ছিল? আবারও ভালোবাসায় ডুবিয়ে মারার কি দরকার ছিল? আয়াতের স্মৃতি নেই বলেই কি ইলাপের এত প্ল্যান? শুধুমাত্র আয়াতকে নিজের করে পাওয়ার জন্য এত অপেক্ষা, এত কষ্ট? আয়াতের মাথা কাজ করছে না। সে মেরে ফেলেছে ইলাপকে। শেষমেশ আকাশ বা ইলাপ কোনোরূপেই সে তার ভালোবাসাকে নিজে করে পেল না। এত বড় হতবাকা সে। আয়াতের বিতৃষ্ণা শুরু হতে লাগলো নিজের উপর। তবে এত কিছুর মাঝে বোকা মেয়ে একবারের জন্য ভাবলো না এই পেন্টিং এখানে কিভাবে এলো? আশ্চর্য! যদি তার ভালোবাসা মরে গিয়ে থাকে তাহলে এত যত্ন করে সব কিছু কে সাজিয়ে গুছিয়ে রাখলো? আয়াত এগিয়ে গিয়ে ইলাপের একটা ছবি হাতে নেয়, ছুঁয়ে দেয় সে ছবিটিকে নিজের কোমল হাতের দ্বারা। চোখের পানি তার বিলীন হয়েছে। বিড়বিড় করে বলে ওঠে, আমার ভুলের প্রায়শ্চিত্ত করার সময় চলে এসেছে ইলাফ। এরপর মুখ ফুটে ওঠে তার এক বিস্তর হাসি। আবারও বলে ওঠে, আমি আসছি। এই ইলাফ, খুব শীঘ্রই আপনার কাছে আসছি। ইলাপের ছবিটা রেখে দেয় আয়াত। দরজা ডিঙ্গিয়ে বেরিয়ে যায় সিঁড়ির উদ্দেশ্যে। সিঁড়ি পেয়ে ধীরে উপরে উঠতে থাকে সে। একসময় পৌঁছে যায় ছাদে। আশেপাশে কে আছে কি আছে কিছু খেয়াল নেই তার। হিতাহিত জ্ঞান আরও আগেই হারিয়ে ফেলেছে সে। এখন তার কেবল একটাই চাও, আর তা হলো নিজের কাছ থেকে নিজের সমাপ্তি। ঠিক যেমন সকালে ঘুম ভেঙে গেলে স্বপ্নেরা সমাপ্তি চায়, বাস্তবতার কাছ থেকে ঠিক তেমন। দ্বীপপ্রহরের সূর্য যখন মধ্য গগনে আলো দিতে ব্যস্ত, তখনই আয়াত শহর থেকে দূরে কোন এক জঙ্গলের ভিতর একটি ক্ষয়িষ্ণু মস্তিষ্ক আর কোনো রকম জীবন চালিত করা সৈন্য ধীরে ধীরে হেঁটে যাচ্ছে বিপন্ন ছাত্রার কার্নিশের পাশে। কোনো অনুভূতি নেই এই মুহূর্তে, কাজ করছে না আয়াতের ভিতর। তার মন মস্তিষ্ক সম্পূর্ণ স্থবির হয়ে রয়েছে। কারণে লাল টুকটুকে শাড়িটা অযত্নে ঘেঁষে যাচ্ছে ধুলোবালি জমা ছাদের মেঝেতে। আয়াত শুধু শুনতে পাচ্ছে ইলাপের মর্মবেদনার চিৎকার। ইলাপের বলা শেষ কথাগুলো বারবার কানে বাজছে তার। আর দূর থেকে দেখতে পাচ্ছে বিপন্ন দেওয়ালটার গায়ে একটা বিড়ালের ঝুলন্ত মৃতদেহ, যা তাকে বারবার জানান দিচ্ছে এই শহরে ভালোবাসার স্থান কেবলই স্বেচ্ছা মৃত্যু। আর এগিয়ে গিয়ে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে গভীর এক শ্বাস গ্রহণ করে আর মনে মনে আওড়ায়, আমি আসছি ইলাফ, আপনার কাছে আসছি আমি। আজ সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে ছাদ থেকে নিচে ঝাঁপ দিতে যাবে। তৎক্ষণাৎ এক পুরুষালী হাতের হ্যাঁচকা টানে তাল সামলাতে না পেরে পিছনের দিকে হেলে পড়ে সে। কিছু মুহূর্ত পরেই আয়াত নিজেকে আবিষ্কার করে এক পুরুষালী প্রশস্ত বুকে, যার শরীর থেকে ভেসে আসছে এক পরিচিত সুঘ্রাণ। আয়াত নাক টেনে শ্বাস নেয় শরীরে, বিড়বিড় করে বলে ওঠে, ইলাফ। আয়াতের মনে হলো
সে কোনো জীবন্ত স্বপ্ন দেখছে, যার অনুভব এতটাই প্রগাঢ় যে সব সত্যি মনে হচ্ছে। তবে আয়াত জানে এটা তার কল্পনা। আর তারও শক্ত করে জড়িয়ে ধরে ইলাপকে। হোক কল্পনা, হোক স্বপ্ন, তবু সে এই মুহূর্ত অনুভব করতে চায়। নিজের জীবন খুইয়ে দেওয়ার আগে সে এই সুখকর মুহূর্তে একটুখানি বাঁচতে চায়। ইলাপ ধীরে ধীরে আয়াতের গাল ধরে তার দিকে ফিরায়। আয়াত নিভু নিভু চোখে তাকায় সেদিকে। এরপর ক্ষীণ স্বরে বলে ওঠে, স্বপ্নও এতটা জীবন্তভাবে অনুভূত হয় জানা ছিল না ইলাফ। ইলাপ মুচকি এসে চুম্বন করে আয়াতের কপালে। আবেশে চোখ বন্ধ করে নেয় আয়াত। এরপর আয়াতের কানের কাছে ফিস ফিস করে বলে ওঠে, আমি কোনো স্বপ্ন না আয়াজান, আমি সত্যি। তড়াৎ করে চোখের পাতা খুলে ফেলে আয়াত। স্থবির হয়ে কয়েক পল তাকিয়ে থাকে ইলাপের চেহারায়। ইলাপের মুখে এখনও লেগে রয়েছে সেই মোহনীয় হাসি। আয়াতের হৃদয়ে জ্ঞান ফিরতে সে পাগলের মতো বিলাপ শুরু করে দেয়। আপনি সত্যিই ফিরে এসেছেন ইলাফ? এটা আমার কল্পনা না, তাই না? বলুন না ইলাফ, এটা সত্যি? আপনি আর আমাকে ছেড়ে যাবেন না? বলুন ইলাফ। আর কিছু বলতে পারে না আয়াত। তার আগে আয়াতের ওষ্ঠাধর নিজের আয়ত্তে নিয়ে নেয় ইলাপ। নিজের অস্তিত্ব বোঝাতে প্রগাঢ়ভাবে চুম্বন করতে থাকে আয়াতের ওষ্ঠে। আয়াত আবেশে চোখের পাতা বন্ধ করে নেয়। চোখ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রুকণা। ইলাপের অধিকারবোধ তাকে বুঝিয়ে দিচ্ছে এটা সত্যি এক অলৌকিক শক্তি। আয়াতের কেমন যেন সুখ সুখ অনুভূতি হচ্ছে। তার ইলাপ তার ভালোবাসা ফিরে এসেছে, তার থেকে মহা আনন্দ আর কি হতে পারে। ইলাপ আরও জয়ালোভাবে চুম্বন করতে থাকে, যেন কোনো অভুক্ত পিপাসা মিটাচ্ছে। বহুদিনে তৃষ্ণার্ত চাতক পাখি সে। কিছু মুহূর্ত পর ছেড়ে দিয়ে আয়াতের দিকে তাকায় ইলাপ। কেমন আছো আয়াজান? ডুকরে কেঁদে ওঠে আয়াত। দেখতেই তো পারছেন ইলাফ, আপনাকে ছাড়া কেমন আছি। আমি তো দেখতে পাচ্ছি খুবই সুখে আছো। ইলাপের কণ্ঠে অভিমান স্পষ্ট টের পাচ্ছে আয়াত। আয়াতের কান্নার বেগ আরও বেড়ে যায়। হিসকি দিয়ে কান্না করতে শুরু করে সে। আমি সুখে নেই ইলাফ, আপনাকে ছাড়া আমার জীবন শূন্য মরুভূমি, এক বিশাল অন্ধকার। জানেন কত কষ্ট হয়েছে আমার আপনাকে ছাড়া, কতটা যন্ত্রণা পেয়েছি আমি। আয়াতের চোখের পানি নিজের বুড়ো আঙ্গুলের দ্বারা মুছে দিয়ে কপালে কপাল ঠেকায় ইলাফ। আমাকে ছাড়া থাকতে যখন পারবে না, তাহলে মেরে ফেলতে চেয়েছিলে কেন? যদি আমি আর না ফিরে আসতাম? আমিও মরে যেতাম। আপনাকে ছাড়া এই স্বার্থপর পৃথিবীতে আমি কখনোই বেঁচে থাকতে পারতাম না। আমার ভুল হয়েছে ইলাফ, অনেক বড় ভুল হয়েছে, যে ভুলের কোনো ক্ষমা হয় না। ইলাপ তাকায় আয়াতের দিকে। ফিসফিস করে বলে ওঠে, অবশ্যই এই ভুলের কোনো ক্ষমা হয় না। এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে আয়াজান। কলিজা মোচড় দিয়ে ওঠে আয়াতের। ভয়ত কণ্ঠে শুধায়। অভিমান করে আপনি আবার আমাকে ছেড়ে চলে যাবেন না তো ইলাফ? এরপর ইলাপের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে আয়াত। ছাড়তে ছাড়তে বলে ওঠে, ছেড়েই যদি যাবেন তাহলে এক্ষুনি ছেড়ে দিন। আমি নিজেকে শেষ করে দিতে চাই। বেঁচে থাকতে আপনার বিচ্ছেদ আর দ্বিতীয়বার মেনে নিতে পারবো না আমি। দ্বিতীয়বার না আয়াজান, তৃতীয়বার। দপ করে ছাদে বসে পড়ে আয়াত। নিজের দু হাতে মেঝেতে ভর দিয়ে মাথা নিচু করে ডুকরে কেঁদে ওঠে। আমার ভাগ্যটা কেন এতটা নিষ্ঠুর ইলাফ? আমি কেন, অন্য কেউ কেন নয়? কেন কেন আমার কিছু মনে পড়ছে না ইলাফ? এই ঝাপসা স্মৃতি আমাকে কতটা নরক যন্ত্রণা দিয়েছে জানেন আপনি? কেন আপনি আমাকে বললেন না আমি আপনার চাঁদ, সেই ছোট্ট চাঁদ যে তার আকাশ বলতে অজ্ঞান ছিল। দেখুন না কত বড় বিশ্বাসঘাতক আমি। বারবার আপনার সাথে, আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আরো জোরে ডুকরে কেঁদে ওঠে আয়াত। চিৎকার করে কাঁদতে থাকে সে। ঠকিয়েছিলাম আপনাকে আমি। আকাশকে ভুলে গিয়ে আকাশের ভালোবাসাকে পায়ে ঠেলে আমি অন্যত্র বিয়ে করে সুখে শান্তিতে সংসার করেছিলাম। যদি আপনি আমার আকাশ না হতেন তাহলে তো বড্ড অন্যায় হতো আমার আকাশের সাথে। এরপরেও আপনি আমাকে কিছু জানাননি কেন? ইলাপ নিঃশব্দে ধীর পায়ে এগিয়ে গিয়ে হাঁটু মেরে বসে পড়ে আয়াতের সামনে। আয়াত আবারও বলে ওঠে, তাও আপনি আমাকে পাগলের মতো ভালোবেসে গিয়েছেন, আমাকে আপন করে নিয়েছেন, নতুন করে আবারও ভালোবাসার বীজ বপন করেছেন আমার অন্তরে। সেই ভালোবাসারও সঠিক মূল্য দিতে পারিনি আমি। নিজের হাতে মেরে ফেলতে চেয়েছি আপনাকে। আপনাকে আপনারই খুনের অপরাধী বানিয়ে ফেলেছি, যেখানে আদতে আপনারা দুজনেই একই মানুষ। কতটা বোকা আমি, তাই না ইলাফ? আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই ইলাফ।
আমাকে মেরে ফেলুন না ইলাফ, প্লিজ মেরে ফেলুন আমাকে। আর আপনি যদি না মারতে পারেন তাহলে সরে যান আমার সামনে থেকে। আমি নিজেকে নিজেই শেষ করে ফেলবো। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। স্বার্থপর আর বিশ্বাসঘাতকদের মরে যাওয়া উচিত। সরে যান ইলাফ, প্লিজ সরে যান। আয়াত আবারও টুকরে কেঁদে ওঠে, নিজেকে ধাতস্থ করে ওঠার চেষ্টা করে। ইলাফ শান্ত ভঙ্গিতে আয়াতের গাল দুটো নিজের হাতের মধ্যে নিয়ে নেয়, তার দিকে তুলে ধরে আয়াতের মুখখানা চোখে চোখ রাখে আয়াতের। ইলাপের চোখের কোণে চিকচিক করছে জলকণা, ধূসর নীলমণি জোড়ায় সেই জলকণা ঠেকছে সূর্যের কিরণের ন্যায়। আয়াত সম্মোহনী হয়ে তাকিয়ে আছে সেই নীলাপ চোখের দিকে। আয়াত জান, তুমি আমার কাছে কাঁটা তারে আটকে থাকা জীবনের মতো। তুমি আমার কাছে বিষাদের বাতাসে ভেসে বেড়ানো অর্কিডের কোমল সুভাষের মতো মিষ্টি কিছু। তুমি আমার কাছে শীতল নক্ষত্রের বুকে সাঁতার কাটা সময়ের একটুখানি উষ্ণতা, যা ছুঁয়ে দিলে সূর্যের উত্তপ্ত রশ্মিও ঠান্ডা মনে হয়। আজ চলাচল চোখে তাকিয়ে আছে ইলাপের দিকে। ইলাপের বলা প্রতিটা কথা প্রমাণ করে দিচ্ছে ইলাপের জীবনে তার জায়গা আসলে কোথায়। ইলাপ আবারও বলে ওঠে, তুমি পুরনো ডাক বাক্সে পড়ে থাকা একটি ক্ষয়ে যাওয়া চিঠি, যার প্রতিটি অক্ষর ধারণ করে হাজারো প্রাণের স্পন্দন, যেথায় লেখা রয়েছে জীবনের সেই তীব্র বেদনার সুখ, যাকে বোঝার জন্য লক্ষ বছর ধরে যুদ্ধ করে চলছে মস্তিষ্ক ও মন। ইলাফ, চলে নয়নে ক্ষীণস্বরে উচ্চারণ করে আয়াত। তুমি অলিক কিছু আয়াত জান, আমার জীবনের বেদনা তুমি, সেই বেদনার মধ্যে জন্ম নেওয়া সুখ তুমি। তুমি একটা গোটা মানব জীবন আয়াত জান। জাপটে ধরে আয়াত, সজোরে চেপে ধরে নিজের বুকে আবদ্ধ করে নেয় ইলাফকে। আমাকে আর কখনো ছেড়ে যাবেন না তো? কখনো যাব না। মাথা উঠিয়ে ইলাপের দিকে চাই আয়াত। এরপরই কোনো অগ্রিম বিপদ সংকেত না দিয়ে ইলাপের সারা মুখে পাগলের মতো চুমু দেওয়া শুরু করে। খানিক পিছনে হেলে যায় ইলাপের দুহাত আরও জলভাবে চেপে বসে আয়াতের কোমরে কোনোরকমভাবে উচ্চারণ করে। কি করছো আয়াত জান? আয়াতের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। একের পর এক চুমু খেয়ে যাচ্ছে ইলাপের সারা মুখে, যেন কতদিনের পিপাসা মেটাচ্ছে সে। প্রায় 200-ও বেশি চুমু খেয়ে হাঁপিয়ে পড়ে সে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। এরপর থেমে ইলাপের দিকে তাকায়। চোখাচোখি হয়ে যায় দুজনের। চোখাচোখি হতেই উচ্চস্বরে একই সাথে হেসে ওঠে দুজনে। খানিক লজ্জা পায় আয়াত, জড়িয়ে ধরে মুখ লুকায় ইলাপের মুখে। ভালোবাসি ইলাফ, ভীষণ ভালোবাসি। আমিও ভালোবাসি আয়াত জান, নক্ষত্র সমান ভালোবাসি, তার চেয়েও বেশি। দুজনের আলিঙ্গনে একে একে মুছে যায় তাদের মধ্যকার সকল দূরত্ব। ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ে দুজনের অস্তিত্বে। কিছুক্ষণ পর উঠে দাঁড়ায় ইলাফ, আয়াতকে টেনে দাঁড় করে সে। আপনার থেকে আমার অনেক জানার আছে ইলাফ। কিভাবে ফিরলেন আপনি? আর তাছাড়া আপনি আকাশ কি করে? আমি কিছুই বুঝতে পারছি না ইলাফ। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইলাফ মুচকি হেসে আয়াতের হাত দুটো নিজের হাতের মধ্যে নেই। আয়াতের হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে ওঠে, সব বলবো আয়াত জান, আগে চলো কিছু খেয়ে নেবে। আর আজকে তুমি এখানেই আমার কাছেই থাকবে। কিন্তু কোনো কিন্তু নয়, চলো। আয়াতকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নেয় ইলাফ। নিজের উপর ভারসাম্য বজায় রাখতে ইলাপের গলা জড়িয়ে ধরে আয়াত। চুপচাপ ঘাপটি মেরে পড়ে থাকে ইলাপের প্রশস্ত মুখে। যা হচ্ছে হতে থাকুক, সব না হয় পরে জানা যাবে। কতদিন পর সে তার ভালোবাসাকে ফিরে পেয়েছে, যেন মুহূর্তগুলো সে নষ্ট করতে চায় না। কিচেনের সামনে এসে আয়াতকে নামিয়ে দেয় ইলাফ। এরপর বাবারই কিচেন কাউন্টারের দিকে তৎক্ষণাৎ থামিয়ে দেয় আয়াত। আজকে আমি রান্না করব আপনার জন্য। প্রয়োজন নেই আয়াত জান, আমি দুর্বল, আমি করতে পারবো। তুমি গিয়ে বসে পড়ো। প্লিজ ইলাফ। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে ইলাফ, এগিয়ে গিয়ে দাঁড়ায় আয়াতের সামনে। তথাকথিত বউয়ের মতো তোমার এত দায়িত্ব পালন করতে হবে না আয়াত জান। তুমি আমার ফুল, আমি চাই সেই ফুলে সূর্যের আলো পর্যন্ত না পড়ুক। আর আগুনের তাপ, সেটা তো বহু দূরের ব্যাপার। তাহলে আপনি কেন এত দায়িত্ব পালন করছেন? আমি কোনো দায়িত্ববোধ থেকে এসব করছি না আয়াত জান। তুমি হলে আমার রাজ্যের একমাত্র রানী, তবে আমি সেই রাজ্যের রাজা হতে চাই না। আমি তোমার একমাত্র গোলাম হতে চাই, যে সর্বদা তোমার পাশে ছায়া হয়ে থাকবে। তোমার এক ইশারায় পুরো দুনিয়া ধ্বংস করে দিতে দুবার ভাববে না, যাকে ছাড়া তুমি সম্পূর্ণ অচল। ফিক করে হেসে দেয় আয়াত। পরক্ষণেই আবার গাছড়া ভাবনি বলে ওঠে, হয়েছে হয়েছে, আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন। তাই বলে প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়ার নাম করে আমাকে
অকর্মা ঢেকি বানিয়ে রাখতে চাইছেন যাতে সবাই আমাকে নিয়ে মজা করে? হ্যাঁ, তাই এখন সরো। আয়াত কোমরে দুহাত রেখে খানিক তেতে ওঠে। মোটেও না, আপনার কোনো কথাই শুনছি না আমি। আমরা দুজনে মিলে রান্না করব, না হলে কোনো কিছুই খাবো না আমি। রান্না তো ঠিকঠাকভাবে করতে পারো না তুমি এখনো। আয়াত একটা চোখ টিপ মেরে হেসে বলে ওঠে। আপনার মতো কুমিরের মুখে চুমু খেতে পারলে রান্না তো এক চুটকি মেরে করে ফেলবো। ইলাপ নিজে দু আঙ্গুলে ধারা কপাল ঘষতে ঘষতে বলে ওঠে। ঠিক আছে, আমাকে কুমির বলা, এটার প্রতিশোধ পরে নিচ্ছি আমি। দেখবো দেখবো কি করেন, আমি কি ভয় পাই নাকি? ইলাপ আয়াতের নাকের ডগা দু আঙ্গুলের দ্বারা টেনে দিতে দিতে বলে ওঠে। হ্যাঁ, সেটা পরে দেখা যাবে, এখন চলো। বিকেল প্রায় শেষ হতেই সন্ধ্যা হতে চলল। সূর্যি মামা আরও আগেই নিজের প্রতিদিনকার কাজ শেষ করে পশ্চিম আকাশে পাড়ি জমিয়েছে। খাবার খেয়ে রুমে চলে এসেছে আয়াত। এলাপ এখনও আসেনি, নিচে কিছু কাজ করছে। আয়াত এগিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। নিজের দিকে তাকাতে ফিক করে হেসে দেয় সে। কেমন যেন সুখ সুখ অনুভূতি হচ্ছে তার নিজেকে। দুপুরে সেই জীর্ণশীর্ণ চেহারা এখন কেমন যেন এক নতুন আভা ফুটে উঠেছে, যা হঠাৎই তার সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। আয়াত উপর নিচ তাকে কয়েক পল নিজেকে দেখে নেয়। এবার আয়াতের চোখ যায় আয়নার এক কোণে। তখনকার মতোই ইলাফ নিজের বুকে দুহাত গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আয়াত মুখে হাসি রেখে পিছনে ফিরে তাকায়। ধক করে ওঠে তার অন্তর। কেউ নেই, তখনকার মতো সব কিছু শুনো। আয়াতের মনে এবার প্রাণ বেরিয়ে আসার উপক্রম। তার মানে তখন থেকে যা হচ্ছে সব তার কল্পনা ছিল না। এটা কি করে? আজ চোখ পেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়তে থাকে। তখনই দরজার আড়াল থেকে বেরিয়ে আসে ইলাপ। নিজে দুই ভোর উঁচিয়ে খানিক হেসে ওঠে। এক স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে আয়াতের ভিতর থেকে। নিজের দুহাত মেলে ধরে ইলাফের দিকে। আয়াত আহ্বান জানাচ্ছে তার অর্ধাঙ্গকে এক মধুর আলিঙ্গনের আশায়। ইলাপও পায়ে পায়ে এগিয়ে এসে জড়িয়ে ধরে আয়াতকে। তখনও আপনি ছিলেন, তাই না? আমার কল্পনা ছিল না সে সব কিছুই। তখন সামনে আসেননি কেন? আমি দেখতে চেয়েছিলাম তুমি কি করো। আয়াত মাথা তুলে তাকায় ইলাফের দিকে। তার মানে আমি যখন শাড়ি পরেছিলাম তখনও? বাঁকা হাসে ইলাফ, চোখের ইশারায় মাথা উপর নিচ দোলায়। নির্লজ্জ লোক। তখনই আয়াতের ফোনটা বেজে ওঠে। ইলাফের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফোনটা হাতে নেয় আয়াত। মাহফুজা কল করেছে। আয়াত এক পলক তাকায় ইলাফের দিকে। ইলাফ ইশারায় তাকে কলটা রিসিভ করতে বলে। আয়াতও কলটা রিসিভ করে কানে নেয়। ইলাফ এগিয়ে এসে পেছন থেকে আয়াতের কোমর জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে। এরপর আয়নার ভিতর দিয়ে তাকায় আয়াতের দিকে। হ্যালো আন্টি। হ্যালো আয়াত, মা কোথায় তুমি? সন্ধ্যা হয়ে এসেছে, বাড়িতে ফিরছো না কেন? আয়াত তাকায় ইলাফের দিকে। ইলাফ ইশারায় তাকে কিছু বিষয়ে কিছু বলতে বারণ করে। আমি একটু শপিং করতে গিয়েছিলাম আন্টি, এই জন্য দেরি হয়ে গিয়েছে। আচ্ছা তুমি কোথায় আছো? লোকেশন বলো, আমি কাউকে পাঠাচ্ছি তোমাকে নিয়ে আসার জন্য। আয়াত আবারও আয়নায় ভেবে দিয়ে তাকায় ইলাফের দিকে। কি বলবে এখন বুঝতে পারছে না। ইলাফ তো তাকে বলে দিয়েছে আজকে এখানেই থাকতে হবে। ইলাফ শীতল চাহনি নিক্ষেপ করে শান্ত ভঙ্গিতে তাকিয়ে আছে আয়াতের দিকে। ইলাফের এমন চাহনি যে একটা ছোটোখাটো হুমকি, সেটা আয়াত ভালোভাবেই জানে। আয়াত একটা ভরত ঢোক গিলে চোখ নামিয়ে ফেলে। কি হলো আয়াত মা, কথা বলছো না কেন? আয়াত মনে কিছুটা সাহস নিয়ে বলে ওঠে। আজকে আমি তানহাদের বাড়িতেই থাকবো আন্টি, কাল চলে আসবো। সকালে অনেক রিকোয়েস্ট করেছে, তাই আর না থেকে পারলাম না। ওপাশে খানিক নীরবতা বিরাজ করে। এরপর মাহফুজা বলে ওঠে। ঠিক আছে, সময় মতো চলে এসো আর নিজের খেয়াল রেখো। ঠিক আছে আন্টি, আপনিও। অথচ আয়াত তখনও জানতো না এই মিষ্টি মিষ্টি কথা বলা মানুষটার চেহারার পেছনে লুকিয়ে আছে এক বিষধর কাল লাগিন, যার ছোবলে ধ্বংস হয়েছে গোটা কয়েক মানুষের প্রাণ। কয়েকটা পরিবার ধ্বংস হয়ে মৃত্যু পরিতে রূপান্তরিত হয়েছে। আয়াতের হাত থেকে চোমের মোবাইলটা নিয়ে নেয় ইলাপ। এরপরই তা ছুঁড়ে মারে খাটের উপর। তার ঘাড়ে পরপর কয়েকটা চুমুখে আবার তাকায় আয়াতের দিকে। আচ্ছা ইলাফ, আপনি এতদিন আমার সামনে আসেননি কেন? আমি অপেক্ষা করেছিলাম যাতে তুমি নিজ থেকে আসো। আর যদি আমি আজকেও না আসতাম? আমি তোমার অস্তিত্বে মিশে গিয়েছি আয়াজান। এই ভালোবাসার টান তুমি কখনো উপেক্ষা করতে পারতে না, তাই কখনো না কখনো তোমাকে আসতেই হতো। আর আমি সেই দিনের অপেক্ষা করছিলাম। তবে তোমার প্রতিটা পদক্ষেপের উপর নজর ছিল আমার। কিভাবে? আচ্ছা ইলাফ, আপনি কিভাবে আমার সকল পদক্ষেপের উপর নজর রাখতেন?
আয়াতের কথা শুনে হাসে ইলাফ। আমি তোমাকে স্টক করতাম আয়াজান। তুমি কোথায় যেতে, কী করতে, সব কিছু। খানবাড়ির অনেক জায়গায় আমি গোপন ক্যামেরা ফিট করে রেখেছিলাম। চমকে ওঠে আয়াত, পিছনে ফিরে তাকাই ইলাফের দিকে। সবই তো বুঝলাম, কিন্তু সেদিন গুলি করার পর কিভাবে বেঁচে ফিরে এলেন? আমি জানতাম তুমি এমন কিছুই করবে। কি? আপনি জানতেন, তাহলে বাধা দেননি কেন? আমি চেয়েছিলাম তুমি নিজে থেকেই সব সত্যি খুঁজে বের করো। সেদিন ডায়েরিটা পড়তে দেখে ফেলেছিলাম তোমাকে আমি। আর এই ডায়েরিটা আবারই লেখা ছিল, তবে শেষের লেখাগুলো আমার না। সেদিন যখন তুমি গুলিটা ব্যাগে ঢুকাচ্ছিলে, সেটাও দেখেছিলাম আমি। আয়াত চলে নয়নে তাকিয়ে আছে ইলাফের দিকে। আপনি সব জানতেন, তাও বাধা দেননি আমাকে, এমনকি কিছু জানানোনি কেন? সেদিন যদি সব বলে দিতেন, তাহলে তো আমার দ্বারা আর এত বড় অন্যায়টা হতো না। সেদিন তোমাকে এসব বললে তুমি উল্টো আমাকে আরো বেশি ভুল বুঝতে চান। আর তাছাড়া আমার নিজেরও অনেক কিছু জানা বাকি ছিল, তাই ভেবেছিলাম শিওর হয়ে একেবারেই তোমাকে জানাবো। কি হয়েছিল সেদিন? আমি আমার ম্যানেজারকে আগে থেকে অ্যালার্ট করে রেখেছিলাম। সেদিন নদীর পাড়ে আমি আর তুমি ছাড়া আরও কয়েকজন লোক উপস্থিত ছিল। আমরা দুজন যখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তখন আমাকে গোপনে আলাদা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। আর তোমাকে তোমার বাবার ফ্রেন্ডের হসপিটালে ভর্তি করিয়েছে। এরপর ওখানে একটা লোককেও নিয়ে গেছে, যে পড়েছিল জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় তোমাকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল। পরে তোমার বাবার বন্ধু মিস্টার খানকে কল করে তোমার ব্যাপারে বলে। তারা সেখানে এসে বাকি কাজ করে। আর আমাকে এখানে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার পর আরও ভালো ট্রিটমেন্টের জন্য লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। সেদিন আমার ম্যানেজার আরেকটা কাজও করেছিল। মর্গ থেকে আমার বডির সাথে কিছুটা মিল রেখে একটা বেওয়ারিশ লাশ নিয়ে নেয়। এরপর সেই নদীতে ফেলে দেয়, যাতে সবাই ভাবে যে তুমি সত্যি সত্যি আমাকে মেরে ফেলেছো। আয়াত অবাক হয়ে তাকিয়ে আছে। ইলাফ আগে থেকে সব প্ল্যান করে রেখেছিল, আর সে কিছুই জানতো না এসব ব্যাপারে। আয়াতের সাথে ভেদ করে তার উন্মুক্ত কোমরে হাত রাখে ইলাফ। ইলাফের ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে ওঠে আয়াত। আয়াতের মুখের দিকে আরও কিছুটা ঝুঁকে যায় ইলাফ। এরপর ক্ষীণ স্বরে বলে ওঠে, যদিও আমি আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিলাম, তাও আমার মন বলছিল আমার আয়াতজান কখনো আমাকে জানে মেরে ফেলার মতো কাজ করবে না। কিন্তু তুমি করেছিলে আয়াতজান। আমি হয়তো তোমার ভালোবাসা আর বিশ্বাস অর্জন করতে পারিনি, তাই না আয়াতজান? ইলাপের চোখের কোণায় মৃদু জল চিকচিক করছে, নাকের ডগাটা খানিক কুঁচকে গেছে, হয়তো কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে। ইলাপের কথায় অন্তর কেঁপে ওঠে আয়াতের। নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে তার। ইলাপ আবার বলে ওঠে, একটু ভালোবাসাই তো চেয়েছিলাম আয়াতজান। তোমার সাথে থাকতে চেয়েছিলাম, তোমার হাত ধরে বাঁচতে চেয়েছিলাম। বেশি কিছু কি চেয়ে ফেলেছিলাম? এগুলো কি তোমার সাধ্যের বাইরে জিনিস ছিল? আয়াত কি বলবে বুঝতে পারছে না। অপরাধী নাই মাথা নিচু করে ফেলে সে। এরপর মিনমিন স্বরে উচ্চারণ করে, আমি দুঃখিত ইলাফ, আমি সারা জীবনের জন্য আপনার কাছে অপরাধী হয়ে গেলাম। আর এই অপরাধ বোধ সারাটা জীবন কুড়ে কুড়ে খাবে আমাকে। আপনি হয়তো আমাকে আর আগের মতো ভালোবাসবেন না। আপনার মনেও নিশ্চয় অভিমানের পাহাড় জমবে, আর সেই অভিমানে দূরে ঠেলে দেবেন আমাকে, তাই না? এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ইলাপের অভ্যন্তর থেকে। আয়াতকে শক্ত হাতে জড়িয়ে ধরে বলে ওঠে, তোমার প্রতি আমার ভালোবাসায় এক শস্য দানা পরিমাণও কমবে না আয়াতজান। আর আমি না হয় এই ক্ষুদ্র জীবন তোমার নামেই উৎসর্গ করলাম, যার একচ্ছত্র অধিকারী কেবলমাত্র তুমি। আয়াতের চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা। জড়িয়ে ধরা অবস্থায় বলে ওঠে, এত ভালোবাসেন কেন আমাকে ইলাফ? আদৌ কি আমি এতটা ভাগ্যবতী, নাকি সবকিছু নিছকই আমার কল্পনা? তোমাকে ঠিক কতটা ভালোবাসি জানি না আয়াতজান, তবে তোমার জীবনের একমাত্র সত্য কেবল আমি। মাথা তুলে তাকাই আয়াত, চোখ রাখে ইলাপের চোখে। কি গভীর শান্ত চাহনি তার। এই নীল চোখ যতবার চোখ রাখে আয়াত, ততই যেন তার মনে হয় কেউ তার পা বেঁধে এই নীল সাগরে ফেলে দিয়েছে। আয়াত যেন গভীর থেকে গভীরে ডুবে যায়। যত গভীরে যায় ততই বেশি ডুবে যেতে চায়